নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। শীতকালে গাছ ঘুমিয়ে থাকে, আমরা যাকে বলি ডরম্যান্সিতে রয়েছে গাছ। শীত চলে গেছে, বসন্তের আগমন হয়েছে, আর বসন্তের হাওয়া দিতে না দিতেই গাছেরা ঘুম ভেঙে উঠে বাড়তে শুরু করেছে। ঠিক এই সময়ে আমরা গাছগুলোর রিপটিং করি। সারা বছর এই পটের মধ্যে যখন গাছগুলো থাকে তখন পুরো পটটি জুড়ে এর শিকড়গুলো জমা হতে থাকে, পট বাউন্ড হয়ে যায়, অর্থাৎ শিকড়গুলো জড়িয়ে জালিকাকার হয়ে গাছটির শিকড় চায় নতুন জায়গা, নতুন মাটি। ঠিক সেই কারণে আমরা গাছের রিপটিং করি। আর এই রিপটিংয়ের সময় হিসাবে আমার পছন্দের সময় এই বসন্তকাল। আপনারা যারা খুব দক্ষ তারা প্রায় সারা বছর শীতকাল বাদ দিয়ে রিপটিং করেন, কিন্তু সবথেকে সুবিধাজনক অবস্থান থাকে এই বসন্তকালে। না গরম না শীত, গাছগুলো মাত্র ঘুম থেকে উঠেছে, সেই সময় নতুন মাটি পেলে এরা নতুন মাটিতে খুব সুন্দরভাবে বাড়তে থাকে। তারপরে ঠিক বর্ষা যখন আসে, সেই বর্ষাতে গাছগুলো একেবারে সুন্দর হয়ে ওঠে। যদি আমরা এই বসন্তকালে গাছগুলো রিপট না করি তাহলে রিপটিংয়ের সময় হলো বর্ষাকাল, মনসুন সেরা সময় হিসাবে ধরা হয়। তবে এগুলো প্রজাতিভেদে রিপটিংয়ের সময় কিন্তু আলাদা আলাদা হয়। আমরা যেমন আগে কয়েকটি ভিডিওতে জানিয়েছি যে ঝাউ জাতীয় যত গাছ রয়েছে সেগুলোকে ভরা শীতের মধ্যে রিপটিং করতে হয়। জেনারেল বেশিরভাগ গাছের ক্ষেত্রে আমরা রিপটিং করি এই বসন্তকালে আর বর্ষাকালে। আমার পছন্দের যেহেতু সময় এই বসন্তকাল, আমি বসন্তকালে কিছু গাছের রিপটিং করছি। যদিও অনেক গাছ রিপটিং করা বাকি, সময় এবং মানুষের অভাবে আমি সব গাছ দ্রুত রিপটিং করতে পারছি না। চলুন আমরা একটা গাছ হাতে কলমে রিপটিং করি। অনেকেই রিপটিং করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি করেন। হয়তো আমরা যেভাবে রিপটিং করছি সেটি দেখে আপনাদের কিছু ভুলভ্রান্তির নিরসন হতে পারে। আর যে গাছগুলো আমরা অলরেডি রিপটিং করে ফেলেছি, চলুন আগে সেগুলোকে একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমরা মূল কাণ্ডটিকে অনেকটা ওপেন করে দিলাম, এইবারে ওপরের অংশটি ছেটে দিলাম। যখন আমরা গাছটি রিপটিং করেছি তখনও একই রকমভাবে ওপরের ডালগুলো কেটেছিলাম, আবার আরেকবার মাথাগুলো ছেটে দিলাম। এই মাথা ছাঁটলে সঙ্গে সঙ্গে বৃদ্ধি হরমোনগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক পরিমাণে নতুন শাখা প্রশাখার আবির্ভাব হয়। দেখুন, কিছু নতুন আনা বুগেনভিলিয়ার গাছ আমরা রিপটিং করেছি। আর এই যখনই রিপটিং করা হয়েছে তখনই এই ফুলগুলোকে কেটে দিতে হয়, কারণ ফুলগুলো থাকলে গাছগুলো বৃদ্ধির ফেজে যাবে না। সমস্ত ফুল ফেলে দেবেন এবং যদি নতুন ফুল আসে তাকেও কেটে ফেলবেন, কারণ আমাদের এখন কাজ হলো গাছটাকে দ্রুত শক্ত সামর্থ্য করে তোলা। যদি আমরা ফুলগুলোকে রেখে দিই, গাছটি বৃদ্ধির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। বন্ধুরা, প্রথমেই আমি এই হোয়াইট ফ্লাওয়ারের যে ডেজমোডিয়াম সেই গাছটিকে একটা পটে বসাচ্ছি। দীর্ঘদিন ধরে এই পটে রয়েছে, এই গাছটিকে আপনাদের বসিয়ে দেখাচ্ছি। দেখুন, আমরা যথারীতি নিচের দিকের ডালগুলোকে কেটে দিচ্ছি। সমস্ত পুরাতন ডাল, প্রতিটি ডালের মাথাকে ছেটে দিচ্ছি। যতটা সম্ভব পাতা কমিয়ে দেওয়া, নষ্ট হয়ে যাওয়া ডাল কেটে ফেলা। শুকনো ডালকে অবশ্যই আপনি রিমুভ করে দেবেন। শুকনো ডাল থাকা মানেই গাছের মধ্যে অনেক পরিমাণে রোগকে রেখে দেয়া। আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার মতো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন।
পরবর্তীকালে আরও অনেক ভিডিও করে আপনাদের দেখাবো। এই হলো দেখুন মোটামুটি গাছটার মূল ট্রাঙ্কটি বেরিয়ে আসলো, দুদিকে দুটি ট্রাঙ্ক চলে গেছে। এইবারে আমি গাছটিকে এই পট থেকে দেখুন খুলে নিলাম। রুট বাউন্ড হয়ে গেছে দেখুন শিকড়গুলো। এই অবস্থায় আমাদের কাজ হলো এই যে নিচের যে একেবারে জমাটবদ্ধ শিকড়, এই অংশটাকে আমি সরাসরি এইভাবে কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি এই অংশটিকে কেটে ফেলে দিলাম। গাছটি যেহেতু অত্যন্ত পরিণত নয়, যদি অনেক পুরাতন গাছ হয় সেক্ষেত্রে এই প্যাডটির পরিমাণটি অর্থাৎ কাটার পরিমাণটি আপনি বাড়াবেন। দেখুন একসাথে একটা 1 টাকার কয়েনের মতন এটি আমি কেটে ফেলে দিলাম। এইবারে আমাদের কাজ হলো এই যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলোকে আঁচড়াই দিয়ে ধীরে ধীরে এই সোজা বরাবর আমি নিচের দিকে টানছি, যাতে এখানের যে শিকড়গুলো একটা নির্দিষ্ট সজ্জায় সেজে ওঠে এবং কিছু অবাঞ্ছিত শিকড় কাটা পড়ে, আবার কিছু ভালো শিকড় যেন থেকে যায়। কিছু মাটি আমি রিমুভ করে দিলাম, শিকড়গুলো নির্দিষ্ট সজ্জায় চলে আসলো। যেহেতু এই গাছটি পুরাতন গাছ নয়, সেই জন্য অনেক পরিমাণে শিকড়কে কাটার দরকার হচ্ছে না, শুধু হালকা করে আমরা সামান্য শিকড়কে কেটে দিচ্ছি। দেখুন শিকড়গুলো একেবারে লম্বালম্বি সেজে উঠেছে। এইবারে আমি একটা মাটির পটে গাছটিকে বসাচ্ছি। বসানোর ক্ষেত্রে এই যে হোলগুলো রয়েছে এই হোলগুলোর ওপরে আমি এই খোলামকুচি দিচ্ছি। দেখুন আমি এই খোলামকুচিগুলো দিলাম। এই খোলামকুচির ওপরে আপনারা দিতে পারেন নুড়ি, পাথর, স্টোন চিপ। আমরা শুধুমাত্র সিন্ডার দিয়ে দিচ্ছি। সিন্ডার দিয়ে তার উপরে আমরা মাটি দিয়ে গাছটি বসাচ্ছি। দেখুন এই সিন্ডার আমাদের পুরাতন ব্যবহৃত যে সিন্ডার, সেই সিন্ডারকে আমরা এই খোলামকুচির উপরে দিয়ে দিলাম, যাতে জল নিষ্কাশন অতি দ্রুত হয়। অনেক সময় মাটি গিয়ে এই যে ফুটোগুলো সেগুলো জাম করে দিতে পারে। সিন্ডার থাকলে ওপরের মাটির থেকে যে জলটি নামবে সেটি সিন্ডারে গিয়ে আবার ফিল্টার হয়ে একেবারে নিচের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। আমি একটু মাটি দিয়ে দিলাম। গাছটিকে ঠিক মাঝখানে বসাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গাছকে মাঝখানে বসাই। কিছু কিছু ক্ষেত্রে যারা বনসাই আর্টিস্ট তারা গাছের অবস্থা অনুযায়ী অনেক সময় পটের মাঝখানে না বসিয়ে আশেপাশে বসান। তবে সাধারণ মানুষের জন্য গাছটিকে একেবারে ঠিক মাঝখানে বা সেন্টারে বসানোই নিয়ম। সমস্ত যে গাছের যে রুট বলটি, অর্থাৎ দেখুন অনেকটা পরিমাণে মাটি রয়েছে, এই রুট বলটিকে ভাঙলাম না। আপনারাও সমস্ত রুট বলটিকে রিমুভ করবেন না, বেশিরভাগ ক্ষেত্রেই এটা করা হয়। যদি কিছু কিছু গাছের ক্ষেত্রে প্রজাতিভেদে বা কখনো কোনো সমস্যা থাকলে সমস্ত রুট বলটাকে ঝেড়ে আমরা গাছ বসাই। তবে ইন জেনারেল নিয়ম হলো এই রুট বলটিকে রেখে দিয়ে গাছটিকে বসানো। যারা গাছটি ঠিক একেবারে সেন্টারে বসেছে কিনা বুঝতে পারেন না, তারা একটা কোনো কিছু দিয়ে এরকমভাবে মাপ দিয়ে দেখে নেবেন। আমাদের যে চোখের নিশানায় আমি গাছটা বসালাম
দেখুন একেবারে মাঝখানে হয়েছে, একেবারে সেন্টারে হয়েছে। মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিটি আমি বানিয়েছি কিভাবে, 7 ভাগ মাটি দিয়েছি, 3 ভাগ গোবর সার দিয়েছি, তার সঙ্গে সঙ্গে হাড় গুঁড়ো দিয়েছি, খুর শিংকুচির ছিলকা দিয়েছি, আর দিয়েছি পাতা সার, আর দিয়েছি ধানের চিটা, তার সঙ্গে দিয়েছি পারলাইট। অর্থাৎ এর মধ্যে রয়েছে যাবতীয় গাছের সার। এবং এই মাটিটিকে আমি ডিকম্পোস্ট করে রেখেছিলাম প্রায় ধরুন 1.5 মাস আমরা মাটিটি বানিয়ে ধীরে ধীরে ব্যবহার করছি। মাটিটি সম্পূর্ণভাবে ডিকম্পোস্টিং হয়ে রয়েছে, অর্থাৎ মাটির মধ্যে অনেক পরিমাণে জীবাণু তৈরি হয়েছে। সেই জীবাণুগুলো যে সারগুলো রয়েছে, সারগুলোকে অনেকটা সরল খাদ্যে পরিণত করেছে। সারের যে ঝাঁঝ বা সারের যে তেজ, সেটি অনেকটা পরিমাণে কমে এসেছে। এই অবস্থায় যখন গাছটি নতুন শিকড় ছাড়বে, সঙ্গে সঙ্গে খাদ্যগুলো গ্রহণ করতে পারবে। গাছটিকে আমরা বসিয়ে দিয়েছি। আর এই বসানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ওপরে যেন মোটামুটি 1 ইঞ্চি অন্তত জায়গা থাকে, কারণ সামনে প্রচণ্ড গরমকাল আসছে। সেই গরমকালে আমরা যদি গাছে প্রচুর জল না দিতে পারি, তাহলে দুপুরবেলায় যখন প্রখর সূর্যালোক আসবে, সেই সময় গাছটি ঢলে পড়বে বা উপযুক্ত জলটি পাবে না। সেই জন্য ওপরে মিনিমাম 1 ইঞ্চি ফাঁকা জায়গা রাখবেন, যেটি সকালবেলা আমরা জল দিয়ে ভরে দিতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা দেখি এমনভাবে অনেকে গাছ লাগান যে পুরো ওপরের অংশটি জুড়ে মাটি রয়েছে, জল দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে যদি জল দেওয়ার জায়গা না থাকে, তাহলে গাছটি জলটি পাবে কি করে? আমরা এমনভাবে জল দেব গাছে যেন জলটি সবসময় নিচ দিয়ে বেরিয়ে যায়। অনেকেই গাছে জল দেন, অল্প একটু জল দেন, ওপরের অংশটিকে ভিজিয়ে দিয়ে চলে যান। তারপরেই যখন প্রখর সূর্যালোক আসে, সেই সময় গাছটি অনেক শিকড় আহত হয়, গাছটি বিভিন্নভাবে স্ট্রেসে চলে যায়। আমাদের যখনই গাছে জল দিতে হবে, সে আপনি ঝাঁঝরি করেই দেন কিংবা যেভাবেই দেন, ওপরের মাটিটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা অনেক ক্ষেত্রে অন্য কাউকে জল দিতে দিলে দেখি যে এমনভাবে জল দেন, ওপরের মাটিগুলো ছিটকে ছিটকে চলে যাচ্ছে। অর্থাৎ পাইপ দিয়ে যখন জল দেওয়া হয়, আমরা যখন পাইপ দিয়ে জল দিই, ঝিরিঝিরি করে জল পড়ে যেন বৃষ্টির ধারার মতন, একটুও মাটি আহত হয় না। কিন্তু অনেক মানুষকে যখন আমরা এই দায়িত্ব দিয়েছি, দেখেছি এমনভাবে জল দিচ্ছেন, মাটিগুলো ছিটকে ছিটকে চলে যাচ্ছে। আর এই ওপরের সারফেসেই থাকবে গাছের যত খাদ্য সংগ্রহকারী শিকড়। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর প্রচুর পরিমাণে জল দেবেন সকালবেলাতে, যেন জলটি নিচ দিয়ে বেরিয়ে যায়। এতটাই জল দিতে হবে, জলটি যেন নিচ দিয়ে বেরিয়ে যায়। 3 বার বললাম এই জন্য যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কাউকে জল দিতে দায়িত্ব দিই, দেখেছি যে এমনভাবে জল দেন, জলটি নিচ দিয়ে বেরোচ্ছে না। অর্থাৎ ওপরের সারফেসটুকু মাত্র ভিজছে, নিচের অংশটি খটখটে শুকনো থাকছে। একটা টবের গাছে যদি জল দিতে হয়, এমনভাবে জল দিতে হবে যেন পুরো সারফেসটি ভিজে। কারণ এর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রুটের এন্ডিং রয়েছে। যদি আমরা ওপরের অংশটুকে মাত্র ভিজাই, নিচের অংশের শিকড়গুলো কিন্তু স্ট্রেসে থাকবে। গাছটি আস্তে আস্তে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে, গাছটি নিউট্রিশনের অভাবে ভুগবে। কারণ রুট যখন ড্যামেজ হবে, তখন গাছটির ওপরটিও ড্যামেজ হবে। গাছের রুট আর ওপর একই রকমভাবে সমানুপাতিক হারে বাড়ে। অর্থাৎ যে গাছটি দেখছেন সোজা উপরে উঠে যাচ্ছে, তার রুটও নিচের দিকে সোজা যাচ্ছে। যে গাছটি ওপরের দিকে ছড়িয়ে যাচ্ছে, তার শিকড়ও ঠিক তেমনভাবে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ বট গাছের যে শিকড়, সেই বট গাছের যে ওপরের অংশটি যেমন দেখছেন, শিকড়ের অংশটিও ঠিক তেমনভাবেই ছড়ানো রয়েছে। আবার সুপারি গাছের যে শিকড় ওপরের দিকে লম্বা হয়ে উঠে গেছে, তার শিকড়ও নিচের দিকে ঠিক তেমনভাবেই এগিয়ে গেছে। আমরা এবারে যে কাজটি করব, এটিও খুব গুরুত্বপূর্ণ। আপনারা কোনো একটি কাঠের টুকরো তৈরি করে নিয়ে করতে পারেন। আমরা কাঠের টুকরো না দিয়ে আপাতত এই নিড়ানির পিছনটি দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এই চেপে না দিলে বিভিন্ন এয়ার গ্যাপ থাকবে। এই এয়ার গ্যাপগুলো থাকলে গাছের রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য পুরো মাটিটি আমরা ভালোভাবে চেপে দেব।
অতিরিক্ত চাপ দেওয়ার দরকার নেই, মোটামুটি এয়ার গ্যাপটাকে কমিয়ে দেয়া, এইটুকুই কাজ। যেন আপনারা আবার সেই জোরে জোরে বাড়ি মেরে পাথর করে দিয়েন না, এইটুকুই যথেষ্ট। দেখুন গাছটি এই মুহূর্তে এর মধ্যে বসে গেছে। এইবারে আমরা গাছটিকে জল দেব। একেবারেই অন্ধকার হয়ে আসছে বন্ধুরা, আমরা আর দুটি গাছকে রিপোর্টিং করব, যদি সম্ভব হয় আমরা আপনাদের দেখাচ্ছি। মোটামুটিভাবে এই গাছটিকে আপনাদের জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা গাছটিকে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে পট ভরে জল দিলাম, কিছুক্ষণের মধ্যেই তলা দিয়ে জলটি বেরোতে শুরু করবে। বন্ধুরা, বিভিন্ন গাছের ক্ষেত্রে এই যে রিপোর্টিং, তার বিভিন্ন রকমের ধরন রয়েছে। সেটি বিভিন্ন গাছ নাড়াচাড়া করতে করতে অভিজ্ঞতার ভিত্তিতে একজন বাগানি শিখে যান। মূলগতভাবে একটা গাছ আমরা রিপোর্টিং করে দেখালাম। আর এই যে গাছটা রিপোর্টিং হয়েছে, কিছু শিকড় কাটা গেছে, আমরা 2-3 দিন একে একটু ছায়া জায়গায় রাখবো, সেমি শেডে রাখবো। তারপরে ধীরে ধীরে একে রোদে নিয়ে আসব। যেহেতু এখন বসন্তকাল, গাছগুলো খুব সহজে সারভাইভ করবে, সেই জন্য আপনারাও এই মুহূর্তে গাছগুলোর রিপোর্টিং করে ফেলুন। পদ্ম গাছের রিপোর্টিং আমরা কিছু করে ফেলেছি। আমরা পদ্ম গাছের যে রিপোর্টিং আপনাদের দেখিয়েছিলাম আগের দিন, আবারও চেষ্টা করব দেখাতে। আর গরমের ফুলের চারা উঠে গেছে, আমরা কিছু নার্সারির ভিডিও দেব, যেখানে আমাদের গরমের ফুলের যে বীজগুলো এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, সেগুলো কি অবস্থায় রয়েছে, কীরকম দাম, আপনারা পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন। যারা এখনও রিপোর্টিং করেননি, যথেষ্ট সময় রয়েছে, একেবারে উপযুক্ত সময়, আপনারা রিপোর্টিং করে ফেলুন। অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা এই অ্যারেলিয়া গাছটির রিপোর্টিং ভিডিওটি আপনাদের দেখাতে পারলাম না। দেখুন এই অ্যারেলিয়া গাছটিকে রিপোর্টিং করবার পরে কেমন সুন্দর লাগছে। এই সাদা প্লাস্টিক পটে আমরা এই গাছটিকে বসিয়েছি, আর এখানে পাশাপাশি রেখেছি। দেখুন আরও একটি অ্যারেলিয়া গাছ, দুটি অ্যারেলিয়া গাছ আমরা রিপোর্ট করলাম। আর হোয়াইট ফ্লাওয়ারের এই ডেজমোডিয়াম, আর এখানে কেমন সুন্দর লাগছে দেখুন। আপনারা এইভাবে গাছগুলির রিপোর্ট করে ফেলুন। আর যদি এই বসন্তকালে না করেন, তাহলে আবার আপনারা হাত লাগাবেন বর্ষায়। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।